অনেক বছর আগের কথা। এক গ্রামে এক লোভী কাঠুরে থাকত। ও প্রত্যেক দিন কাঠ কেটে নিজের গ্রামে ফেরত আসত। সেদিন ওর ঘর আসতে দেরি হয়ে যায়। তখনই রাস্তায় এক মহিলার লাশ পড়া দেখতে পায়। ও সেই মহিলার লাশ দেখে চমকে যায়। আরে এ কি? এ আবার কে? একে কে মারলো? আমাকে এক্ষুনি দারোগা সাহেবকে গিয়ে খবর দিতে হবে। তখনই তার নজর ওর হাতের দিকে পড়ে। ওই মহিলা হাতে সোনার বালা পড়েছিল। সেই সোনার বালা দেখে ও লোভে পড়ে যায়। আরে বাহ, এ তো সোনার বালা পড়ে আছে, একে বের করে নি। তারপর সে সোনার বালাটাকে বের করার চেষ্টা করে, কিন্তু ও বালা বের করতে পারে না। আরে এই বালাটা বেরোচ্ছে না কেন? এখন কি করি? তারপর ও নিজের কুড়োল দিয়ে ওর 2 হাত কেটে দেয়। আর বালা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর সোজা নিজের ঘরে পৌঁছে 2 বালা নিজের স্ত্রীকে দিয়ে দেয়। ওর স্ত্রী ওই বালা পেয়ে খুশি হয়ে যায়। তারপর রাত হওয়াতে ওই লাশটায় প্রাণ এসে যায়। অন্যদিকে মনোহর আর ওর স্ত্রী শুয়ে থাকে। তখনই ওদের দরজা জোরে জোরে ধাক্কা দেয়। আরে এত রাতে আবার কে এসে গেল? তারপর সে দরজা খুলতে যায়। যেই সে দরজা খোলে তখন বাইরে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই মহিলা নিজের শরীর সাদা চাদরে ঢেকে রাখে। আপনি কে? আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি কার সাথে দেখা করতে চান? আমি পাশের গ্রাম থেকে এসেছি, কিছু জিনিসের খোঁজে এসেছি। ঠিক আছে, কিন্তু এত রাতে এরম বাইরে থাকাটা আপনার জন্য ঠিক নয়। আপনি আজকে রাত্রিটা এখানেই থেকে যান। তারপর ওই মহিলা ওদের ঘরে থেকে যায়। আরে তুমি এত রাতে কাকে ঘরে ডেকে আনলে? আমার ঠিক ভালো ঠেকছে না। ওই মহিলা খাটিয়াতে বসে থাকে। তখনই ওই সাদা চাদর লাল হতে শুরু করে। এইসব দেখে ওরা দুজন চমকে যায়। আরে শুনুন, আপনার কোথাও ব্যথা লেগেছে কি? দেখুন না, আপনার সাদা ওড়নাটা লাল হয়ে যাচ্ছে। আরে আমার তো পাক্কা কোনো গড়বড় লাগছে। দেখো না কত রক্ত বেরোচ্ছে। আরে প্রিয়তমা, মনে হয় এনার ব্যথা লেগেছে, আমাদের এনার সাহায্য করতে হবে। তারপর মনোহর ওই মহিলার মলম লাগাতে ও ওড়না সরিয়ে দেয়। ও 2 হাত কাটা দেখে ওদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। আরে মরে গেলাম রে, এর তো 2টো হাতই কাটা। আরে আরে এ এ আপনার কি হয়ে গেছে? আপনার 2 হাত কোথায় গেল? কেউ আমার বালা চুরি করার জন্যে আমার 2টো হাত কেটে দিয়েছে। এই শুনে মনোহরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আরে মরে গেলাম রে, এ তো ওই মহিলা যার আমি হাত কেটেছিলাম। কিন্তু এ তো মরে গেছিল, এ বেঁচে কি করে গেল? হায় রে, এখন কি করি? তখনই ওই মহিলার নজর ওর বউয়ের হাতের দিকে যায়। আর ও সোনার বালাটা দেখে চমকে যায়। এই বালাটা আমার, এটা তোর কাছে কি করে আসলো? আচ্ছা, তো তুই যে আমার বালা চুরি করার জন্য আমার এই অবস্থা করে দিয়েছিস। আরে মরে গেলাম রে, ছাড়খাড় হোক, এই কার বালা উঠিয়ে নিয়ে এসেছো? হে ভগবান, আজ আমি মরেই গেলাম, হায় রে। তারপর দেখতে দেখতে ওই মহিলা শাকচুন্নিতে বদলে যায় আর ওকে দেখে গজরাতে লাগে।
আরে মরে গেলাম রে, তো শাকচুন্নি বেরোলো। এখন কি হবে? পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও, এ তো শাকচুন্নি বেরোলো। আরে প্রিয়তমা, আমার জন্য দাঁড়াও। আমি তো তোমার জন্য এই বালাটা চুরি করেছিলাম। আমাকে ছেড়ে কোথায় পালাচ্ছ? তারপর ওরা দুজন শাকচুন্নিকে নিজের ঘরে বন্ধ করে ওখান থেকে পালিয়ে যায়। ওই শাকচুন্নি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগে। তারপর ওরা দুজন পালাতে পালাতে পাশের বাড়িতে ঢুকে যায়। আরে মনোহর ভাই, কি হয়ে গেল? এত রাতে কি করে আসলে? তুমি এত ঘাবড়ে আছো কেন? মুন্না দাদা, কি বলি, এনার আজ রাতে এক মহিলার লাশ পেয়েছিল। ও সোনার বালা পড়েছিল। ইনি লোভে পড়ে ওই সোনার বালা বের করার জন্যে ওই মহিলার 2 হাত কেটে নিয়েছেন। আর ওই মহিলা নিজের বালা খুঁজতে খুঁজতে আমার ঘর অবধি পৌঁছে গেছে। আর ওই মহিলা শাকচুন্নি বেরোলো। এখন আমরা কি করব? আরে মরে গেলাম রে। আরে এ কি করলে ভাই? এখন ওই শাকচুন্নি কোথায়? দাদা, আমরা ওকে আমাদের ঘরে বন্ধ করে এসেছি। আরে মূর্খ, শাকচুন্নিকে কেউ বন্দি করতে পারে নাকি? ও যে কোনো সময় ঘর থেকে বেরিয়ে আসবে আর তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। তারপর ওই সব কথা মুন্নার স্ত্রী শুনে নেয় আর ও এসে যায়। ইনি ঠিক বলছেন, তোমরা এখনই এখান থেকে বেরিয়ে যাও, না হলে তোমাদের ধাক্কা মেরে বার করে দেব। তখনই ওই শাকচুন্নি মনোহরের ঘরের দরজা ভেঙে বেরিয়ে আসে আর সোজা মুন্নার ঘরে পৌঁছে যায়। আরে মরে গেলাম রে, এই শাকচুন্নি এখানে এসে গেল। ওগো, যদি ওদের দরজা খুলতে পারে তাহলে এই দরজাও খুলতে বেশিক্ষণ লাগবে না। কিছু করো না। এই আমার বালা আমাকে ফেরত করে দে, না হলে তোদের সবার মাথা শরীর থেকে আলাদা করে দেব। আমরা এর বালা একে ফেরত করে দিই, তারপরে এ আমাদেরকে ছেড়ে দেবে। আরে এটা তো বড় মোটা বালা, এটা তো খুব দামি মনে হচ্ছে। এই মিনা, এক কাজ কর, এই শাকচুন্নিকে আমার বালা দিয়ে দে আর ওই বালাটা আমাকে দিয়ে দে, না হলে তোকে ঘর থেকে বাইরে ফেলে দেব। ভয়ের চোটে মিনা শাকচুন্নির বালা বিমলাকে দিয়ে দেয় আর ওর পাতলা বালা নিয়ে নেয়। বোন বিমলা, তুমি এটা খুব ভুল করছো। শাকচুন্নি নিজের বালা চিনে নেবে। এই মিনা, চুপচাপ এই বালাটা ওই শাকচুন্নিকে দিয়ে আয়, না হলে ভালো হবে না। তারপর মিনা ভয় ভয়ে যায় আর জানলা দিয়ে ওকে বালা দিয়ে দেয়। শাকচুন্নি ওই বালা নিজের কাটা হাতে পড়ে নেয়। আরে কি, এটা ওই বালা না। এই, তোরা এত সাহস আমাকে প্রতারণা করার চেষ্টা করছিস? তারা তোকে এখনই দেখাচ্ছি। তারপরে শাকচুন্নি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগে। আরে মরে গেলাম রে বিমলা বোন, এ তুমি ঠিক করলে না। এখন এই শাকচুন্নি আমাদের মধ্যে কাউকে জানতে ছাড়বে না। আরে মূর্খ লোভী বউ, এক্ষুনি ওই শাকচুন্নির বালা ফেরত দিয়ে দে, না হলে ও দরজা ভেঙে দেবে। তারপর বিমলা দৌড়ে জানলার কাছে যায়। আরে শাকচুন্নি, আমাকে ক্ষমা করে দাও, তুমি তোমার আসল বালা নাও। তারপর শাকচুন্নি নিজের 2 হাত জানলা দিয়ে এগিয়ে দেয় আর বিমলা ওকে বালা পরিয়ে দেয়। আসল বালা পরেই ওই শাকচুন্নির হাত ফেরত এসে যায়। তারপর ওই শাকচুন্নি 2টো বালা পরে ওখান থেকে ফেরত চলে যায়। আরে হতচ্ছাড়ি শাকচুন্নি, আমার বালাটা ফেরত দিয়ে যা। আমার বালা কেন নিয়ে যাচ্ছিস? আরে বিমলা বোন, এটা তোমার লোভের জন্য হয়েছে। তুমি অন্য জিনিসটা কবজা করতে চেয়েছিলে আর নিজের জিনিসটাকেও ছাড়তে হলো। তারপর ওই শাকচুন্নি 2টো বালা পরে ওখান থেকে খুশি হয়ে চলে যায় আর বিমলার লোভ অনেক ভারী পড়ে যায়।
এক সময়ের ঘটনা। একটা কাঠুরে জঙ্গলে কাঠ কাটছিল, তখনই নেকড়ে ওইখানে পৌঁছে যায়। ওই কাঠুরেটা ওই নেকড়েকে দেখে ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে, এই ধূর্ত নেকড়েটা কোথায় থেকে এসে গেল? এখন কি করি? এ তো আমাকে কাঁচা খেয়ে যাবে। এই নেকড়ে, চল পালা এখান থেকে, পালা। তখনই নেকড়ে ওকে দেখে গর্জন করতে লাগলো। আরে মরে গেলাম রে, এই ধূর্তটা তো গর্জন করছে, এখন কি করি? আরে পালাও রে, আরে মরে গেলাম রে, আরে পালাও রে, আরে মরে গেলাম রে, মরে গেলাম। তারপর সে পালাতে লাগে, তখনই সে নেকড়েও তার পিছু ধরে। তারপর জেঠালাল দৌড়তে দৌড়তে মাটিতে পড়ে যায়। আরে মরে গেলাম রে, হায় রে, আমার তো পা ভেঙে গেল। তখনই সে নেকড়েও ওখানে পৌঁছে যায় আর জেঠালালের পায়ে কামড়ে দেয়। আরে মরে গেলাম রে, হায় রে, আরে নেকড়ে তোর ধ্বংস, আমার পাটাই খেয়ে নিল, হায় রে, হায় রে। আহ 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 তারপর সেই নেকড়ে তাকে কামড়ে ওখান থেকে চলে যায় আর জেঠালালও যেমনি তেমনি করে বাড়ি পৌঁছে যায়। আরে এটা কি হলো? তোমার পা থেকে রক্ত কি করে পড়ছে? আমি আমি জঙ্গলে কাঠ কাটছিলাম, তখনই একটা ধূর্ত নেকড়ে এসে আমার পায়ে কামড়ে দেয়। কোনো ব্যাপার না, এটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ভয় পেও না। রাত্রে দুজনে শুয়ে থাকে, তখনই জেঠালালের ওপরে নেকড়ের কামড়ানোর ফল দেখা দেয়। সে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করতে লাগে। এই আওয়াজ শুনে তার বউ ভয় পেয়ে যায়। আরে হতচ্ছাড়াই, কিরকম আওয়াজ বার করছিস? চুপ করে শুয়ে পড়, আমার ঘুম নষ্ট করিস না, না হলে সকালে খাবার বানাবো না। তখনই জেঠালাল অর্ধেক নেকড়ে হয়ে যায়। আরে মরে গেলাম রে, এনার কি হলো? ইনি তো অর্ধেক নেকড়ে হয়ে গেলেন। আরে মরে গেলাম রে, এখন কি করি? তারপর কমলা দৌড়ে ঘরের থেকে বেরিয়ে যায় আর বাইরের থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর সেই রাক্ষস জোরে জোরে দরজাতে মারতে লাগে আর বাইরে বের হওয়ার চেষ্টা করতে লাগে। সেই নেকড়ে জানলার থেকে উকি মেরে বাইরে দেখতে লাগে। এই মূর্খ মেয়ে, দরজাটা খোল, আমার অনেক খিদে পেয়েছে, খোল দরজাটা। ওগো, এ তোমার কি হলো? তুমি তো অর্ধেক নেকড়ে হয়ে গেছো। ওই নেকড়ের কামড়ানোর জন্য এইসব হচ্ছে না তো? এখন আমি কি করি? তখনই সব চেঁচামেচি শুনে কিছু গ্রামের লোকজনেরা ওখানে পৌঁছে যায়। ঘরে ওই অর্ধেক নেকড়ে আর অর্ধেক মানুষকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। আরে বাপ রে, এটা কি রে বাবা? এটা কোন জন্তু ঘরে পুষে রেখেছো কমলা বোন তুমি? আরে বোকা, এটা কোনো জন্তু না, ইনি আমার বর। আজ সকালে জঙ্গল কোনো নেকড়ে এনাকে কামড়ে দিয়েছিল, যার জন্য ইনি অর্ধেক নেকড়ে হয়ে গেছেন। আরে জেঠা ভাই, কি হলো? তুমি গর্জন করছো কেন? একটু শান্তিতে বসে পড়ো ভাই, সব ঠিক হয়ে যাবে। তখনই সে গর্জন করে। এই মূর্খ গ্রামবাসী, আমাকে একবার ঘরের বাইরে আসতে দে, তারপরে দেখ আমি তোদের কি অবস্থা করি। ওরে ভাই, এ যদি বাইরে বেরিয়ে গেল তো আমাদের মধ্যে কাউকে বেঁচে থাকতে দেবে না। কিন্তু ভাই, এখন এর করি কি? ভাই, যতক্ষণ আমরা একে ঠিক করার উপায় না খুঁজে পাই, একে এখানেই বন্ধ করে রাখতে হবে। তারপর সব গ্রামের লোকেরা ওই ঘরের বাইরে হাতে মশাল ধরে পাহারা দিতে লাগে। এইভাবে পুরো রাত কেটে যায়। তারপর সকাল হতেই জেঠালাল ঠিক হয়ে যায়। ওগো, তোমার কিছু মনে আছে? কাল রাতে তুমি অর্ধেক নেকড়ে হয়ে গেছিলে। তুমি এটা কি বলছো প্রিয়তমা? এটা কি করে হতে পারে? আমি ঠিক বলছি গো, তুমি রাত হতেই নেকড়ে হয়ে গেছিলে। তোমার গর্জনের আওয়াজ শুনে গ্রামবাসীরা বাড়ির বাইরে জমা হয়েছিল। এইসব শুনে জেঠালাল আশ্চর্য আর ব্যস্ত হয়ে যায়। আবার রাত হতেই
আজকে তোমাকে দড়ি দিয়ে বাঁধতেই হবে। যদি তুমি কালকের মতো নেকড়ে হয়ে যাও তো আমার বিপদ এসে যাবে। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আমি কোনো জঙ্গলি জানোয়ার নাকি যে তুমি আমাকে ঘরের মধ্যে বেঁধে রাখতে চাও? আমি আমাকে বাঁধতে দেব না। ওগো না না, এটা তুমি কি বলছো? শোনো না, এমনিতেও রাত হয়ে গেছে, তুমি কখনো নেকড়ে হয়ে যেতে পারো। দয়া করে আমার কথা শুনে নাও। আরে চল পালা, অনেক এসেছে আমাকে বাঁধতে। তখন কিছু গ্রামের লোকেরা ওখানে পৌঁছে যায়। মারো মারো, আজকে এই নেকড়েটাকে ছাড়া যাবে না, আজকে একে প্রাণে মেরেই ছাড়বো। আরে মরে গেলাম রে, এই ধূর্তটা তো সব গ্রামবাসীদের আমার প্রাণ নেওয়ার জন্য ডেকে রেখেছে। এখন কি করি? এরা তো আমাকে প্রাণে মারতে চায়। না গো, তুমি ভুল ভাবছো, আমি এই গ্রামবাসীদের ডাকিনি। তারপর সব গ্রামবাসী ওদের ঘরে ঢুকে যায়। তখনই কমলা জেঠালালের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কমলা বোন, তুমি সামনের থেকে সরে যাও, আজকে আমরা এই রাক্ষসকে ছাড়বো না। এ আবার যদি নেকড়ে হয়ে যায় তো আমাদের বিপত্তি হয়ে যাবে। না না, আমি তোমাদের এমন কিছুই করতে দেব না। সাবধান, কেউ যদি সামনে আসার চেষ্টাও করেছো তো শোনো গো, তুমি এখান থেকে পালাও, না হলে গ্রামবাসীরা তোমাকে মেরে দেবে। তারপর জেঠালাল ওখান থেকে পালায়। আরে পালাও রে পালাও, এই গ্রামবাসীরা তো পাগল হয়ে গেছে। আরে মরে গেলাম রে, পালাও রে, পালাও পালাও। আরে মারো রে, এটা পালাতে না পারে, মারো 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 মারো। সব গ্রামবাসীরা হাতে মশাল নিয়ে ওর পেছন করতে থাকে। আজকে একে জীবিত রাখবো না, মারো মারো। তখন দৌড়াতে দৌড়াতে সবাই জঙ্গলে পৌঁছে যায়। জেঠালাল পালিয়ে কোনো ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। সব গ্রামের লোকেরা জঙ্গলের মাঝামাঝি পৌঁছে যায়। ভয়ে সবার অবস্থা খারাপ হয়ে যায়। আরে মরে গেলাম রে, এই ধূর্তটা কোথায় গিয়ে লুকিয়ে পড়লো? এখন কি করা যাক ভাইরা? তখনই ঝোপের মধ্যে থেকে কারো গর্জনের আওয়াজ আসে। সব গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। তখনই জেঠালাল সামনে চলে আসে। ও সেই রাক্ষস হয়ে গিয়ে থাকে। আরে মরে গেলাম রে, এই হতচ্ছাড়া তো রাক্ষস হয়ে গেছে। ভাইরা তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে আজকে কারোর রক্ষে নেই। আরে পালাও রে, সবাই নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাও রে। তারপর সব গ্রামবাসীরা ওখান থেকে পালাতে শুরু করে। আরে পালাও রে, এ তো নরভক্ষী হয়ে গেছে। এ ধূর্তটা আমাদের রক্ত পিপাসু হয়ে গেছে। আরে পালাও রে পালাও। সব গ্রামবাসীরা পালাতে পালাতে গ্রামে ফিরে আসে আর জেঠালালের ঘরে ঢুকে পড়ে। আরে কি হলো? তোমরা আমার বরের সঙ্গে কি করেছো? আরে কমলা বোন, তোমার বর তো আমাদের হাতে আসার আগেই রাক্ষস হয়ে গেল। এখন যা কিছু করার সেই করবে। তখন সেই রাক্ষস ওদের পেছন ধরে ওখানে চলে আসে। এখন বেঁচে কোথায় যাবে? আমার অনেক খিদে পেয়েছে, আমি কাউকে ছাড়বো না। আরে দাঁড়াও, এমন করো না। দেখো এই ছবিটা, আমি তোমার বউ আর তুমি আমার বর। তোমার কি কিছুই মনে নেই? তারপর সেই ছবিটাকে দেখে ওই রাক্ষসটা এক মুহূর্তের জন্য ওখানেই দাঁড়িয়ে যায়। তখনই ওইখানে এক মহাপুরুষ এসে যান আর ওই রাক্ষসের গলায় একটা মালা পরিয়ে দেন। যেই মালা ওর গলায় আসে, জেঠালালের উপর থেকে রাক্ষসের ছায়া সরতে থাকে আর দেখতে দেখতে সে ভালো হয়ে যায়। আরে তুমি তো ভালো হয়ে গেলে মহামণি, আপনার অশেষ ধন্যবাদ। দেখো বৎস, যতক্ষণ এর গলায় এই মালা থাকবে এ ভালো থাকবে। তোমাদের এই কথাটাই খেয়াল রাখতে হবে যে সে রাত হওয়ার আগে এই মালাটা গলায় পড়ে নেয়, না হলে অনর্থ হয়ে যাবে। মহামুনি, আপনার অশেষ ধন্যবাদ। তাহলে আমি কি সারা জীবন এমনিই থাকবো? এই অভিশাপের কোনো উপায় নেই কি? দেখো বৎস, যতক্ষণ এই অভিশাপ কাটানোর কোনো রাস্তা না বের করে নি ততক্ষণ তুমি এই মালা সঙ্গেই রাখবে। আমি শীঘ্র কোনো উপায় বের করব। এই বলে সেই মহামুনি আর সব গ্রামবাসীরা ওখান থেকে চলে যায়। আবার কিছুদিন পরে এক চোর ওদের জানলা থেকে উকি মারে। ওই মালা দেখে সেই চোরের চোখ ধাঁধিয়ে যায়। আরে বা, এ তো বেশ দামি মালা মনে হচ্ছে। আজকে তো মজাই এসে গেল। বা।
যদি আপনি আগের অংশ দেখতে চান তো কমেন্টে নিশ্চয়ই বলবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।